বলবে দেখা গেলে বলবে। দেখো আমি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোমাদের অঙ্ক করার সময় বলে দেবো, তখন তুমি অটোমেটিকলি বুঝে যাবে, তোমার কোনো ইস্যু থাকবে না। কিন্তু তোমাকে এই চারটে ভ্যালুকে মনে রাখতে হবে। যখন দুটো এন্ড হিঞ্জ হয়, অর্থাৎ এইরাম দেখতে হয়, দুটো এন্ড হিঞ্জ, হিঞ্জকে কীভাবে দেখাচ্ছে এখানটা দেখো, এই দেখো একটু গোল্লা গোল্লা করা দেখেছো, এই জায়গাটা, এই জায়গাটা মার্কিং করছিল, অনেক ছোটো তো। তখন হচ্ছে এর বাকলিং নেচারটা কীরকম হয়, বাকলিং নেচার হচ্ছে ওপর থেকে এরম ফুলবে তলা অবধি, ওর ভেঙে যাওয়ার আগে ওর বাকলিং নেচার অর্থাৎ ফুলে যাওয়াটা। এর ক্ষেত্রে স্মল এল মানে হচ্ছে 1, মানে যাহা এল ক্যাপিটাল তাহাই স্মল এল। ভালো করে বোঝো, এতক্ষণের বোঝানোর জিসটা এইখানে। সেকেন্ড চলে আসছে বোথ এন্ড ফিক্সড। বোথ এন্ড ফিক্সড মানে এই যে এই এন্ডটা ফিক্সড, এই এন্ডটা ফিক্সড, এই চিহ্নটা দিচ্ছে মানে, এই চিহ্নটা দিচ্ছে মানে পরে বোঝাবো, ওগুলো এখন বুঝলে মাথা নিতে পারবে না। তখন কি হবে, এর এই বিয়ারের গ্লাসের হ্যান্ডেলের মতন বললাম যেটা, তার মানে উপর থেকে L/3 ও স্ট্রেট থাকবে, এই পেটটা ফুলবে, আবার তলা থেকে L/3 ও ঠিক থাকবে, এই পেটটা ফুলবে। এইটাকে বলা হয় হচ্ছে L/2। যখন এটা L/2 হয়ে যায়, এটা L/4 হয়ে যাবে। এটা মোটামুটি আইডিয়া দিলাম, এটার ম্যাথামেটিক্স বলবে এক্স্যাক্টলি কত হয়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস L/3। তখন তোমার ক্যাপিটাল এল মানে হচ্ছে স্মল L/2, কেন এই যেখানে বলেছে দেখো হাফ, দেখতে পেয়েছো? তার মানে ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 0.5 হচ্ছে সি মানে হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে স্মল এল, তার মানে আমি বলতে পারি L/2। এরপর চলে আসছে 3 নম্বর। 3 নম্বরটা কি না, একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড হচ্ছে হিঞ্জ। একটু খেয়াল করে দেখো, এই ফিক্সডের এখানে এই চিহ্ন দেওয়া আছে, এখানে ফিক্সডে আছে এই চিহ্ন, এখানে ফিক্সড আছে এই চিহ্ন। যেখানে ফ্রি আছে বা হিঞ্জ আছে সেখানে কিন্তু কোনো চিহ্ন নেই, কেন আছে পরে বলবো। এর ক্ষেত্রে মানে হচ্ছে 1/√2, তার মানে আমি বলতে পারি L/√2, এল বাই না ক্যাপিটাল L/, স্মল এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল L/√2। তারপরে লাস্ট চলে আসছে তলাটা ফিক্সড, ওপরটা ফ্রি, কিছুই নেই দেখো, না হিঞ্জ আছে না কিছু আছে, সেই ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু 2L। এই ফ্যাক্টরগুলো চারটেকে নিয়ে আমরা এর পরের দিন 3টে অঙ্ক করব। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা প্রথমত শিখলাম হচ্ছে কলমের টাইপস, শর্ট, লং, মিডিয়াম, কলমে কি কি ধরনের লোড আসে, কখন অ্যাক্সিয়াল হয়, কখন বাই অ্যাক্সিয়াল হয়, কখন টাই অ্যাক্সিয়াল হয়, স্ট্রাক্ট আর কলমের মধ্যে ফারাক কি, বাকেল বলতে কি বোঝা যায়, শর্ট কলম কী কী জিনিসের ওপরে হয়, লং কলম কী কী জিনিসের ওপরে হয়, মিডিয়াম কলম কী কী জিনিসের ওপরে হয়, কি কি ফর্মুলা আছে, কোন কোন বিজ্ঞানী সেগুলোকে করেছে, এবং কতগুলো এন্ড কন্ডিশান আছে যেটা দিয়ে কলমকে আমরা ভাগ করি। আবারও বলে দিচ্ছি, এই চারটে ভ্যালু ছাড়া কিন্তু একটা অঙ্কও করতে পারবে না, এবং তোমরা নতুন, এই এক একটা ফর্মুলা এক একটার ঘাড়ে চেপে যায়। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি এখানে বসে, আমি নিজে কিন্তু যখন এই অঙ্ক করেছিলাম পরীক্ষার হলে 0 পেয়েছিলাম এই অঙ্কতে, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমার ভালো মনে আছে, তখন আমি ডিপ্লোমা পড়ি, পরীক্ষাতে, সেমিস্টারে নয়, তোমার কি বলে ওটার নাম, ক্লাসে যে পরীক্ষাগুলো হতো না গো, ইন্টারনালে মাস্টারমশাই খাতা দেখিয়েছিল যখন, আমি এত বড় গোল্লা পেয়েছিলাম। সে আবার প্লাস মাইনাস গোল্লা দিয়েছিল স্যারটা, ও ঢ্যামনা ছিল, প্লাস মাইনাস গোল্লা দিয়েছিল অপমান করার জন্য। আমাদের যা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বহু বছর আগের কথা, যেটা ছিল আমি অন্যটার ফর্মুলা বসিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু হয়, তাই জন্য আমি বারবার করে বলছি, এইটা ভুল হয়ে গেলে কিন্তু তোমার কষ্ট করা, আমার বকা কোনোটাই এফেক্টিভ আর রইল না। তো এই চারটেকে মাথায় রাখবে, এই কারণে এটা একটা মনে রাখার টেকনিক আছে। মনে রাখার টেকনিক হচ্ছে, যখন
দুটো এন্ড হিঞ্জ হয় তখন মনে রাখবে 1, এবং যখন তোমার দুটো একটা এন্ড ফিক্সড হয় একটা এন্ড ফ্রি হয়, এই দুটোকে মনে রাখবে, একটা এন্ড ফিক্সড একটা ফ্রি মাথার উপরটা খোলা তখন হয় 2, মানে ডবল। আর যখন একটা ফিক্সড হয় একটা হিঞ্জ হয় তখন হয় 1। এবার মাঝখানের দুটো দেখবে তোমার অটোমেটিক কারুর ঘাড়ে কোনোটা চাপবে না। দুটোকে সলিডভাবে মাথায় রাখবে। তিনটেকে মাথায় রাখলে তো একটা অটোমেটিক বেরিয়ে যায়, কিন্তু আমি দুটোকে মাথায় রাখার জন্য এই জিনিসটা বললাম। এরপর চলে আসবো লাস্ট একটা জিনিসে, যেটা বলে আজকে ক্লাসটা এন্ড করব। সেটা হচ্ছে প্রথম যখন এই অঙ্কগুলো করার জন্য শুরু হলো তখন 5টা শর্ত ছিল। এই 5টা শর্ত আমাদের অঙ্ক করতে গেলে প্রথম লেগেছিল, মানে যখন প্রথম অঙ্কটা আসে। সেই শর্তগুলোর মধ্যে, শর্ত মানে কিছু অ্যাজামশান মানে কি বলতো, কিছু কনসিডারেশান, কিছু বিবেচনা। সেই বিবেচনার মধ্যে প্রথম বলেছিল অয়েলার্স, মানে উনিই তো প্রথম এটাকে উপস্থাপন করেছিল, পরে ওনারই পেছনটা মেরে দিয়েছিল র্যাঙ্কাইন্স এসে, তা ওনাকে নিয়েই বলি। উনি প্রথম বলেছিল দ্য কলম ইজ অ্যাজিউম টু বি হোমোজিনিয়াস অ্যান্ড আইসোস্ট্রপিক মেটেরিয়াল। হোমোজিনিয়াস কথার মানে হচ্ছে, হোমো শব্দের কথার অর্থ আর পলি শব্দের কথার অর্থের মধ্যে একটা ফারাক আছে। পলি শব্দের কথার অর্থ হচ্ছে একই টাইপসের, আর কথার মানে হচ্ছে একদম বেসিক জিনিস। হোমো বলতে যে জিনিসটাকে আমরা বুঝি, আমরা বন্ধু বান্ধবকে অনেক সময় হোমো গে বলে থাকি, তো এই গে শব্দটা কিন্তু এই হোমো শব্দ থেকেই এসছে। কি তার মানেটা কি? মানেটা হচ্ছে একই প্রজাতির হয়ে যাওয়া। একই প্রজাতির হয়ে যায় কিভাবে? বালি, জল, সিমেন্ট, পাথর, এই 4টে আলাদা আলাদা মেটেরিয়াল, 4টে মেটেরিয়ালের আলাদা আলাদা ডেনসিটি, 4টে মেটেরিয়ালের আলাদা আলাদা ইউনিট ওয়েট, 4টে মেটেরিয়ালের আলাদা আলাদা আণবিক গুরুত্ব, প্রত্যেকটার ইচ অ্যান্ড এভরি প্যারামিটারস আর ডিফারেন্ট। কিন্তু সেই 4টেকে যখন আমি একসাথে মিশ্রণ করব, করে যে মেটেরিয়ালসটা তৈরি করব ইজ নোন অ্যাজ এ কংক্রিট। এবং সেই কংক্রিটটা আফটার 600 মিনিট অর 10 আওয়ার্স সেটা ফাইনাল সেট করে যাবে। করে যাওয়ার পর অ্যাজ এ কংক্রিট হিসাবে সে লোড নেবে। তখন কিন্তু তার মধ্যে উপস্থিত থাকা সেই জল, সেই পাথর, সেই বালি, সেই সিমেন্ট কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে কাজ করবে, মানে একটা একক পদার্থ হিসাবে কাজ করবে। যেন এটাকে তাই হতে হয়। মানে এই ফর্মুলা, এই অঙ্ক কিছু চলবে শুধুমাত্র আরসিসি ডিজাইনের জন্য, নট আদার স্টিল ডিজাইন কোনো কিছুর ক্ষেত্রে নয়। আর আইসোস্ট্রপিক কথার অর্থটা কি? ইন্টারনেটে সার্চ করে দেখবে। আইসোস্ট্রপিক কথার মানে হচ্ছে যে জিনিসের প্রত্যেক আলাদা আলাদা দিকে সে মানে তার ডাইরেকশানগুলো দিতে পারবে, বা দিতে পারবে, কি বলে ওটাকে, মানে কি বলবো ওটাকে, আইসোট্রপিক ডেফিনেশানটা তো আমার মনে পড়ছে না, ইংলিশে একটা ডেফিনেশান। আইসোট্রপিক কথার মানে হচ্ছে, ধরো কোনো একটা পদার্থ তার যে কোনো ডাইরেকশানে সে তার রেজাল্টকে দিতে পারবে, সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের একটা কথা বলেছিলাম না, পোলারটা, ওটাকে জেড অ্যাক্সিস বলা হয়, থার্ড অ্যাক্সিস বলা হয়। পোলার তো ওই তোমার টর্সানের ক্ষেত্রে পোশাকি নাম, যেহেতু ওখানে তোমার টর্সানটা জেনারেট হচ্ছে, বা টর্সান একটা 3D কনসেপ্ট, যেটাকে 2D এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে নির্ধারণ করা যাবে না, সো একটা থার্ড অ্যাক্সিসে এসছে, ওখানে ওর পোশাকি নাম পোলার অ্যাক্সিস। কিন্তু যে কোনো অ্যাক্সিসে সে গিভ করতে পারে, যে দিতে পারে, সেইটাকে বলা আইসোট্রপিক। দ্য কলম মেটেরিয়াল ইজ পারফেক্টলি এলাস্টিক অ্যান্ড ওবে হুকস ল। হুকস ল কী বলেছে কারণ মনে আছে? হুকস ল বলেছে উইদিন এলাস্টিক লিমিট স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ প্রপোর্শনাল। হুকস লকে মেনে চলবে, এলাস্টিক লিমিটকে মেনে চলবে। এলাস্টিক লিমিট মানে তার নিজস্ব একটা লিমিট আছে, যে লিমিটের মধ্যে ওকে তুমি যদি টানা হেজড়া করে লোড দিয়ে কম্প্রেস করে দাও, মানে উপর থেকে লোড দাও, তলা থেকে লোড দিয়ে একে কম্প্রেস করো, বা শুধুমাত্র তুমি তলার লোড ধরে একে নিচের দিকে টানো, হ্যাঙ্গিং করো, স্ট্রেচ করো, আফটার রিলিজ দ্য অল কাইন্ড অফ এক্সটার্নাল লোড, সে ব্যাক করবে তার পুনরায় অবস্থায়, তাকে বলা হয় হচ্ছে এলাস্টিক লিমিট। আচ্ছা, পরে আমি পড়াবো। তারপর চলে আসছে ফেলিওর অফ দ্য কলম অকওয়ার্ডস ডিউ টু বাকলিং অ্যান্ড বেন্ডিং স্টেজ অ্যালং। বাকলিং মানে ওই ফুলে ফেপে যাবে, বেন্ডিং মানে হচ্ছে বাল্জ করবে, বাল্জ। 4 নম্বরে বলেছে দ্য কলম ইজ ইনিশিয়ালি পারফেক্টলি স্ট্রেট অ্যান্ড অ্যাক্সিয়ালি লোডেড। এই যে
অ্যাক্সিয়ালি লোডেড হতে হবে। এই যে আমি বললাম এই সবের জন্যই, এই কারণটার জন্যই এই ভদ্রলোক বলেই দিয়েছে যে কলমটাকে সেন্টারে, মানে তার দুটো কর্ণ যেখানে ছেদ করছে অথবা এর উপর থেকে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসকে পাঠালে যেখানে ছেদ করছে একই বিন্দু, লোডটাকে সেখানে পড়তে হবে। আমি যদি কলমটার এলিভেশনকে চিন্তা করি তাহলে একদম সেন্টারে পড়তে হবে। এই জন্য এখানে দেখো বড় বড় করে লিখে দিয়েছে, দ্য কলম ইজ ইনিশিয়ালি পারফেক্টলি স্ট্রেট অ্যান্ড অ্যাক্সিয়ালি লোডেড। স্ট্রেট হতে হবে, অ্যাক্সিয়ালি লোডেড হতে হবে। কলকাতাতে তোমরা যদি কোনো দিন কেউ যাতায়াত করো, কলকাতা নিউ টাউনে একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিংটা মেনলি আমি 2 বছর আগের ঘটনা বলছি, যখন ওই বিল্ডিংটা তৈরি হতো তখন আমি শুনেছিলাম যে ওই বিল্ডিংটা হবে তোমার বন্ধন ব্যাংকের হেড অফিস হবে। কিন্তু এখন বর্তমানে আমি দেখেছিলাম একদিন, ওখানে গেছিলাম, কি মানে ন্যাশনাল একটা কৃষি বিভাগের একটা রিসার্চ সেন্টার তৈরি হয়েছে একদম নিউ টাউনে। ওই বিল্ডিংটা এই রকম দেখতে, তলার ফ্লোরটা যদি এরকম হয় উপরের ফ্লোরটা চওড়া। তো ওইখানের প্রচুর এখন লোকজন নামে। তো সেই দিন আমি বাসে পয়সা দিচ্ছি কন্ডাক্টরকে, কন্ডাক্টর দেখি জোরে জোরে হাঁকছে, হেলা বিল্ডিং হেলা বিল্ডিং হেলা বিল্ডিং, মানে ওটার নামই হয়ে গেছে হেলা বিল্ডিং। তারপরে ওইখানে যে কলমটা আছে সেই কলমগুলোকে আমি দেখেছিলাম, কলমগুলো এইরকমই সত্যিকারের ছিল। ঠিক আছে, ওটা ছিল হচ্ছে কম্পোজিট বিল্ডিং, মানে কলমগুলো শুধু ছিল আরসিসির, রিনফোর্স সিমেন্ট কংক্রিটের, বিমগুলো ছিল হচ্ছে প্রত্যেকটা স্টিল মেম্বার অর্থাৎ আইএসএমবি। ওটাকে বলা হচ্ছে কম্পোজিট বিল্ডিং, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম দিয়ে করেছিল। যাই হোক, পরের কথা, কলম মোটামুটি এরকম হেলানো হলে চলবে না, কলমকে হতে হবে তোমার একদম পারফেক্টলি স্ট্রেট। তারপরে বলেছে দ্য শর্টেনিং অফ দ্য কলম ডিউ টু ডাইরেক্ট কম্প্রেশন ইজ নেগলিজেন্ট। এইটা বাস্তবে হয় না, মানে যদি কলমটা শর্টেড হয় না তো ডাইরেক্ট কম্প্রেশন লোড ইজ নেগলিজেন্ট। মানে ডাইরেক্ট কম্প্রেশন মানে কি বলো তো? ডাইরেক্ট কম্প্রেশন মানে হচ্ছে, ধরো একটা কলম আছে এই রকম, তলাটা ফিক্সড আছে, তার মানে তলাতে তো নড়াচড়ার কোনো চাপ নেই, ওপরে লোড দাপিয়ে দিয়েছে। তার মানে কলমটা কী হতে চাইছে বলো তো? কলম ইজ গেটস সংকুচিত, চেপে যেতে চাইছে। মানে তোমার হাতের দুটো বাহাত ডান হাতের মধ্যে যদি একটা দেশলাইয়ের বাক্স নিয়ে চাপ দাও, যেমন ফ্যাট করে চেপে যাবে, সেইরকম হতে চাইছে। কিন্তু এটা বলছে নেকলেট, এটাকে তোমাকে কনসিডার করলে চলবে না। হবে, কিন্তু তোমাকে অঙ্কের ক্ষেত্রে কনসিডার করলে চলবে না। লাস্ট বলেছে দ্য লেন্থ অফ দ্য কলম ইজ ভেরি লার্জ ইন কম্প্রেশন ইটস টু ক্রস সেকশনাল ডাইমেনশন। এটা কোনো ফ্যাক্টর না, এটা তোমাদের অতটা এখন লাগবে না, ওটা লং কলমের ক্ষেত্রে গিয়ে লাগবে। তো এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া তোমাদের কলমের। আমি শর্ট কলমে দুটো অঙ্ক করাবো এবং লং কলম সম্বন্ধে বোঝাবো। এই নিয়ে পরের অর্থাৎ কামিং স্যাটারডের ক্লাস তোমাদের হবে এবং রবিবারের মধ্যে এটার গল্প মিটিয়ে দেওয়া যাবে।